মনে করো এদিকে একটা বস্তু আছে, এম ভরের একটা বস্তু এই পজিশনে ছিল, 1 নাম্বার পজিশনে এক। এরপর এটাকে তুমি বল প্রয়োগের ফলে এটাকে 2 নাম্বার পজিশন নিয়ে গেছো, আর এটার সরণ হয়েছে মনে করো এস, এই পরিমাণ। আর তুমি কিন্তু বলটা আর কি মানে সরণের দিকে প্রয়োগ করো নাই, মনে করো মানে আর কি একটু অ্যাঙ্গেল করে দিছো এইরকম ভাবে, তো একটা থিটা অ্যাঙ্গেলে দিছো। আর তখন এটার এস পরিমাণ সরণ হয়েছে আনুভূমিক দিকে, এটা কিন্তু আনুভূমিক এইরকম। তাহলে তখন এইখানে যে কাজটা হবে সেটাকে আমরা কি বলছি, যে বলের দিকে বলের প্রয়োগ বিন্দুর সরণের উপাংশের গুণফলকে। মানে আমি এখানে যা করব যে এখানে একটা কাজ করতে পারি আমরা, যে বলের প্রয়োগ বিন্দুর সরণের উপাংশ, এটাকে মানে আমরা বুঝাইতে পারি এইভাবে, যেটা আসলে ডাব্লিউ ইকুয়ালস টু এই বলের আমি সরণ বরাবর উপাংশটা নিব। মানে যেদিক বরাবর সরণ হয়েছে সেটা হচ্ছে, দেখো এটা তো আমরা উপাংশে ভাঙ্গা সবাই জানি, যে মনে করো এইদিকে একটা ভেক্টর আছে আর এইদিকে একটা আছে এইরকম। আহ এফ একটা ভেক্টর আছে আর এটার মনে করো এদিকে অ্যাঙ্গেল থিটা আনুভূমিকের সাথে, তাহলে এটার এই বরাবর উপাংশটা হচ্ছে এফ কস থিটা, আমরা সবাই জানি। তাহলে এই বলটার বা ফোর্সের এই দিক বরাবর উপাংশ মানে সরণ বরাবর উপাংশ হচ্ছে এফ কস থিটা, আর এইটার সাথে আমার সরণটা গুণ হয়ে যাবে। তাহলে এটা কি হচ্ছে, এফ এস কস থিটা। মানে আমরা 9-10-এ যে কাজের ইয়েটা পড়ে আসছি, মানে ফর্মুলাটা যে জাস্ট বল ইন্টু সরণ, এটাই হচ্ছে কাজ। এইটা হচ্ছে, কিন্তু আমরা সবসময় ধরে নিছি যে এখানে থিটাটা হচ্ছে 0 ডিগ্রি, মানে তখন হচ্ছে যেদিকে বল সেদিকেই হচ্ছে সরণ। ওইগুলো আমরা বাই ডিফল্ট ধরে নেই আর কি, মানে 9-10-এ ধরে নিছি, কিন্তু এখন যেহেতু আমরা একটু অ্যাডভান্স লেভেলে আছি তাই আর কি আরো বিস্তারিত ভাবে একটু পড়ছি। আচ্ছা, এফ এস কস থিটা এইটাকে আমরা কিন্তু লিখতে পারি এফ ডট এস ডট গুণফলের সংজ্ঞা হতে। ঠিক, এটা নিয়ে কারো কোনো আপত্তি আছে? কেউ একজন বলো। আচ্ছা একটা মিনিট, স্লাইড কি দেখা যাচ্ছে না আদৌ? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তাহলে আমাকে আগে বলতা, একটা মিনিট দাঁড়াও। আচ্ছা আচ্ছা, একটু দাঁড়াও তাহলে। আচ্ছা তাহলে আমি দাঁড়াও একটু স্ক্রিন শেয়ারটা অফ দিয়ে নিই, দাঁড়াও। হুম। আচ্ছা দাঁড়াও একটা মিনিট, আবার স্ক্রিন শেয়ারটা দিই। আচ্ছা দেখো তো, আচ্ছা আমি এখন লিখলে আমাকে বললো যে লিখা দেখা যাচ্ছে কিনা। এই যে আমি লিখলাম, এটা কি দেখা যায়? এখন একটা রেড আমি দাগ আঁকলাম স্ক্রিনে, এটা কি দেখা যাচ্ছে কিছু? ও আচ্ছা, তাহলে বুঝছি, আমার স্ক্রিন শেয়ার এভাবে দিলাম। আচ্ছা তাহলে হয়তো পজ হয়ে আছে, এটা বুঝতে পারছি। আচ্ছা এবার দেখো। দেখো তো এবার আসছে কিনা। আচ্ছা তাহলে দাগগুলা কি আসতেছে, আমি যে রেড মার্ক করতেছি এগুলা স্ক্রিনে আসতেছে তোমাদের? আচ্ছা আচ্ছা, তো যারা মিস মানে আচ্ছা এই জায়গাটা আবার বুঝাই দিই, সমস্যা নেই। দেখো আমি এখানে যেটা পয়েন্ট আউট করতে চাচ্ছি সেটা হচ্ছে, যে আমরা যেটা 9-10-এ পড়ে আসছি সেটা হচ্ছে জাস্ট কাজ ইকুয়ালস টু এফ ইন্টু এস, মানে বল ইন্টু সরণ। সেই ক্ষেত্রে আমরা বিস্তারিত কোনো আরো অ্যাঙ্গেলের যে বিষয় পাতি আছে, মানে বলের সাথে সবসময় আমরা ধরে নিচ্ছি যে বল আর সরণ একই দিকে, কিন্তু বলটা সরণের দিকে নাও থাকতে পারে, অর্থাৎ একটা অ্যাঙ্গেল করে থাকতে পারে। তো এখন আর কি আমরা এইসব বিষয় নিয়েও কাজ করব, যেখানে বলটা সরণের দিকে থাকতেও পারে নাও থাকতে পারে। আচ্ছা যেমন এই কেসটা দেখো, এই যে এই পার্টিকুলার কেসটা, যে এখানে আমি বল দিছি হচ্ছে এই বরাবর, আর সরণ হচ্ছে 1 থেকে 2 এর দিকে। তাহলে আমার
এক্ষেত্রে যা করা লাগবে কাজটা বের করার জন্য বলের দিকে মানে সরণের দিকে বলের উপাংশ নিতে পারো, একই কথা, বা বলের দিকে সরণের উপাংশ। আচ্ছা, তো দেখো এইদিকে আমি যদি ফোর্সটা নেই তাহলে ফোর্সের এই সরণ বরাবর উপাংশটা হচ্ছে এফ কস থিটা, সেটাকে আমি যদি এর সরণ বা এস দিয়ে গুণ দেই তাহলে পাচ্ছি হচ্ছে এফ এস কস থিটা। আর এফ এস কস থিটা মানেই হচ্ছে এফ ডট এস। অর্থাৎ আমি যদি এখন আরেকটু ভালোভাবে লিখি, যে মনে করো তোমার কাছে ফোর্সটার তিনটা কম্পোনেন্ট দেওয়া আছে, একটা হচ্ছে এফ এক্স এ এক্স এইরকম, প্লাস এফ ওয়াই এ ওয়াই, প্লাস এফ জেড এ জেড। বুঝতেই পারতেছো এটা অসম্ভব কিছু না, কারণ যেহেতু এটা একটা ভেক্টর তাই এর তিনটা কম্পোনেন্ট থাকাটাই স্বাভাবিক। আচ্ছা, এস হচ্ছে এর সরণ, সরণটা হচ্ছে আমি ধরে নিচ্ছি কেমন, মনে করো এটা হচ্ছে, এটাকে আমি এভাবে ক্যারেক্টারাইজ করি, সেটা হচ্ছে এস এক্স এ এক্স প্লাস এস ওয়াই এ ওয়াই প্লাস এস জেড এ জেড এইরকম। তাহলে আমি এখন বলতেই পারতেছি যে এফ, এখানে এখানে একটা ভেক্টর সাইন হবে, কাজ ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডট এস। তাহলে এফ ডট এস করলে আমরা জানি কি, এ এ মানে সেম কম্পোনেন্ট গুলা, যেটা মানে এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর এক্স এক্স এই দুইটা গুণ হবে, তাহলে এফ এক্স এস এক্স প্লাস এফ ওয়াই এ ওয়াই প্লাস এফ জেড এ জেড। এভাবে আর কি আমরা কাজ বের করে ফেলতে পারবো যখন আর কি আমাদেরকে দেওয়া থাকবে, যে আমাদের তিনটা কম্পোনেন্ট আকারে যখন ফোর্সটা দেওয়া থাকবে তখন আর কি আমরা এইভাবে বের করতে পারবো। আচ্ছা, এইটুক পর্যন্ত তোমাদের কোনো কনফিউশন আছে কিনা একটু বলো আমাকে। হ্যালো। আচ্ছা, তাহলে এখন আমরা যদি আহ আরেকটা জিনিস বলি, যে সেটা হচ্ছে কাজের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা আমরা অনেকে হয়তো বা মিস করে যাই। সেটা কি, দেখো, আচ্ছা, মনে করো আমি তোমাকে একটা এইরকম কেস বললাম, মনে করো এটা একটা তল এইরকম, আহ এটা একটা আনুভূমিক তল। আচ্ছা, এখানে একটা বস্তু রাখা আছে, এইটাকে এম ভরের বস্তু, এটার উপর আমি একটা ফোর্স দিলাম এফ, বা বড় হাতের এফ বলি কারণ ছোট হাতের এফ দিয়ে ঘর্ষণ বল বোঝায়। এই ফোর্সটা দেওয়ার কারণে এটা চলতেই আছে চলতেই আছে, একদম চলতে চলতে এটা একদম ইনফাইনাইট পর্যন্ত যাচ্ছে। মানে আর কি এটা থামতেছেই না, থামতেছে না কেন বলো তো, কারণ হচ্ছে কোনো, আমি ধরে নিচ্ছি এটা ঘর্ষণহীন তল, মানে ঘর্ষণ বল নাই, তার মানে ওর সরণকে অপোজ করার মতো কোনো ফোর্স নাই, অর্থাৎ এটা থামবে না, চলতেই থাকবে। তাহলে কি কাজের মান এখানে এফ সমান এফ ইন্টু মানে সরণ, আমরা জানি যেহেতু এখানে বল আর সরণ একই দিকে তাহলে আমি এটা কস 0 ডিগ্রি ধরবো, তাহলে এফ এস। এখানে এফটা তো আমরা জানি, কিন্তু এসটা কি তাহলে ইনফাইনাইট, অর্থাৎ কাজ কি ইনফাইনাইট, এটা কি আসলে বিষয়টা, মানে এখানে ভুল কোথায় হচ্ছে এটা একটু কেউ বলতে পারবা? সবাই কি আছো? মানে এই জায়গায় কনসেপ্টে ভুলটা কি এটা বলো আমাকে শুধু, তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ, একটু চিন্তা করো, সমস্যা নেই, টাইম দিলাম, ধরো 2-3 মিনিট চিন্তা করো, এরপর বলো অ্যান্সার।
মানে বিষয়টা হচ্ছে এইরকম যে এখানে সরণ যেটা সেটা আমি ইনফাইনাইট ধরে নিছি, কিন্তু আসলে বিষয়টাকে এভাবে ক্যারেক্টারাইজ করা হয় যে তুমি যতক্ষণ পর্যন্ত বল প্রয়োগ করছো ততক্ষণ পর্যন্তই যতটুক সরণ হইছে সেটাই হচ্ছে কাজ। মানে তুমি দেখো একটা পর্যায় পর্যন্ত বল প্রয়োগ করে তুমি কি ছেড়ে দিছো, ছেড়ে দিছো, তখন আর কি আহ, এটার উপর ফোর্সটা জিরো হয়ে যাচ্ছে, মানে এফটা জিরো, এফটা জিরো মানেই হচ্ছে এটাও জিরো হয়ে যাচ্ছে, এটাও জিরো মানে হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ, মানে এটা আহ, এটা যে আদিবেগ মানে আর কি তুমি দেখো ফোর্স প্রয়োগ করা পর্যন্ত এটার ত্বরণ হয়েছে, ত্বরণ হচ্ছে মানে ত্বরণ হচ্ছে প্রাথমিক দিকে, হয়ে একটা পর্যায়ে তুমি হচ্ছে এটাকে ছেড়ে দিছো মানে ধাক্কা দিয়ে ছেড়ে দিছো, যেহেতু ঘর্ষণহীন তল তাই হচ্ছে এটা চলতেই আছে। আর যখনই তুমি ফোর্সটা প্রয়োগ করা শুরু করছো এটা ত্বরণ হওয়ার কারণে এটা শূন্য বেগ থেকে একটা বেগ ধরো ইউ পাইলো, এবার ইউ পাওয়ার পরেই তুমি হচ্ছে ফোর্সটা অফ করে দিলা, তখনই এফটা জিরো হয়ে গেল, ওই মোমেন্টটাতে ওই পার্টিকুলার মোমেন্টেই ফোর্সটা যেটা এইটা হচ্ছে জিরো হয়ে গেছে, ফোর্সটা জিরো হয়ে যাওয়ার কারণে ওই সময় ত্বরণটা জিরো হয়ে গেছে, আর ত্বরণটা জিরো হয়ে যাওয়ার কারণেই তখন আর কি এটা এর হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ এই বেগ নিয়ে চলতেই আছে, মানে ওই যে ফোর্সটা প্রয়োগ করা পর্যন্ত আর কি, মানে ফোর্সটা প্রয়োগ করার ঠিক শেষ মুহূর্তে যে বেগটা লাভ করছে ওইটা নিয়েই সে চলতে থাকবে এই তল বরাবর। তাহলে এইখানে এখন আহ, এই যে এই বেগটা, তো তার মানে কনসেপ্টটা কি যে যতক্ষণ পর্যন্ত বল ততক্ষণ পর্যন্তই হচ্ছে যে সরণটা হবে ওইটাই হচ্ছে কাজ, বুঝছো? এইটাই আর কি প্রতিপাদ্য বিষয়, মানে এই জায়গার মূল প্রতিপাদ্য বিষয় যেটা আমি বুঝাইতে চাচ্ছি। আচ্ছা, তাহলে একটা ম্যাথ দেই, কি বলো? সেটা হচ্ছে এইরকম যে 10 কেজি ভরের ভরের একটি স্থির বস্তুর উপর বস্তুর উপর 50 নিউটন বল প্রয়োগ করার ফলে, আচ্ছা, বল প্রয়োগ করার ফলে বল, আচ্ছা 20 মিনিট, সরি 50 নিউটন বল 20 মিটার দূরত্ব পর্যন্ত কাজ করায় তার বস্তুটির 100 মিটার দূরত্ব গিয়ে থামলো, তাহলে কৃত কাজ কত? 1000 কিভাবে? আর একটু হিসাব করে বলো। হ্যাঁ, হ্যাঁ ঠিক বলছো। আর বাকিরা? বাকিরা কি ওর সাথে একমত, কি বলো তোমরা? বাকিরাও একটু রেসপন্স করো। আচ্ছা, এখানে দেখো, আমি কাজটা জানি ডাব্লিউ সমান হচ্ছে এফ এস, এক্ষেত্রে বল যেদিকে সরণ সেদিকে। আচ্ছা, তাই কজের এই প্রসঙ্গটা ইগনোর করতেই পারে কারণ কজ জিরোর মান 1। আচ্ছা, এবার ফোর্স দেখো 50 নিউটন, আর আমার সরণ কিন্তু আমি এইটা নিতে পারবো না, এটা নিব না, এটা নিব, কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত বল ততক্ষণ পর্যন্ত 20 মিটার দূরত্ব অতিক্রম করছে, তাহলে 50 × 20 সেটা হচ্ছে 1000 জুল। দেখো কনফিউশন আছে কিনা বলো। আছে কারো কোনো কনফিউশন?
তাহলে আমি এখন নেক্সটটাতে যাই। নেক্সট হচ্ছে যে আচ্ছা, আর ওইটা তো আমরা সবাই জানি যে এটা আসলে কাজটা আসলে কাজটা যেটা ডিফাইন করলাম সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা। এইটা মনে রাখবা সবাই। তার মানে এইটা আমরা সবাই বুঝতে পারতেছি যে এই পার্টিকুলার রাশিটা এই কস থিটার উপর ভিত্তি করে কাজের মান পজিটিভ বা নেগেটিভ হওয়া সম্ভব। এই দুইটা, এই এফ আর এস, এইটা কিন্তু ম্যাগনিটিউড, এটা যাতে মাথায় থাকে। মানে এটা আসলে মডিউলাসটা বোঝাচ্ছে, বুঝছো? ভেক্টর ফর্মে লিখলে এইভাবে এফ ডট এস, আর যদি এইভাবে লিখতে চাও যেখানে হচ্ছে ফোর্সের ম্যাগনিটিউড বা মান, সরণের ম্যাগনিটিউড বা মান, আর কস থিটা, এইভাবেও লিখতে পারো, একই জিনিস। তখন আর কি তোমার যে মানে ধরো আচ্ছা একটা অঙ্কই দেই এখানে, ছোট করে একটা ম্যাথ। এফ সমান, মনে করো আমি তিনটা কম্পোনেন্ট দিয়ে দিলাম, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। আর হচ্ছে সরণটা আমি একটু অন্যভাবে দিব। বস্তুটা মনে করো 0 3 2, এই বিন্দু থেকে গেছে হচ্ছে 4 5 6, এই বিন্দুতে কার্তেসিয়ান প্লেনে, মানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। এটা হচ্ছে আদি অবস্থান, এটা হচ্ছে শেষ অবস্থান। তাহলে আমাকে বলতে হবে কৃত কাজ ডাব্লিউ ইকুয়ালস টু হোয়াট। হিসাব করে বলো, পারবা তোমরা? যদিও এটা ইজি আছে। আচ্ছা দেখি, এখানে কি কোনো, এখানে আসলে কি কৃত কাজ নেগেটিভ মানে হওয়া পসিবল? তুমি কি মনে করো? মানে এই কেসে আমি যে প্রশ্নটা দিলাম, অবস্থান ভেক্টর যে তুমি বের করলা, কিভাবে বের করছো? তোমাকে কিন্তু এইটার থেকে এটা বাদ দিতে হবে, এটার থেকে এটা বাদ দিতে হবে, শেষ মাইনাস আদি। ও আচ্ছা, আচ্ছা বাকিরাও বলো একটু হিসাব করে কি হবে। আচ্ছা, আর কেউ বলতে চাও? আচ্ছা যদি কেউ না বলো তাহলে আমি এটা সলভ করে দিচ্ছি, দেখো। আচ্ছা, এফ সমান আমি বলছি হচ্ছে 2i ক্যাপ 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এসটা হচ্ছে আমি কিভাবে বের করব সেটা হচ্ছে, আচ্ছা পয়েন্টগুলো ছিল 4 5 6 0 3 2, 4 5 6 - 0 3 2। এটাকে আমি যদি দেখো এখন হিসাব করি, এটা এটা আসলে বুঝাচ্ছে কি দেখো, আমরা এভাবে পয়েন্ট টু পয়েন্ট বিয়োগ করে দিচ্ছি। আসলে এখানে দুইটা পয়েন্টের মানে এই 4 5 6, যেটা 4 5 6 মানে হচ্ছে আসলে কি বলতো, 4i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 6k ক্যাপ। আচ্ছা, আর 0 3 2টা হচ্ছে এখানে এটার কোনো আই কম্পোনেন্ট নাই, 3j ক্যাপ আছে আর 2k ক্যাপ আছে, এই দুইটাই। তাহলে এই দুইটার মানে হচ্ছে শেষ অবস্থান থেকে আদি অবস্থানটা বাদ দিলে, আচ্ছা এটাকে আমি একটু তাহলে এইভাবে দেখাই। কিভাবে দেখাই, মনে করো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স, এটা ওয়াই, সরি এদিক ওয়াই না দিয়ে এই পাশে ওয়াই দিই, আর এটা হচ্ছে জেড। আচ্ছা তাহলে এখন দেখো 4 5 6 পয়েন্টটা মনে করো সাপোজ কত, 4 5 6 এইখানে, মানে এইভাবে তো আর দেখানো পসিবল না, মানে এটা একটু 3D তে চিন্তা করবা। এইটা হচ্ছে মনে করো সেই এ 4 5 6,
এরপর বি 0 3 2, 0 মানে হচ্ছে এক্স এর মান 0, ওয়াই এর মান 3 2। ধরে নাও মানে যদিও এটা এই পাশে আসে, ওয়াই জেড প্লেনে আসে, তোমরা আর কি এটা ধরে নিতে পারো কত 3 2। আচ্ছা এইখানেই ধরে নাও, আহ এইখানে ধরে নাও, এইখানেই আসলে বলতে গেলে এটা হচ্ছে বি 0 3 2। তাহলে এই দুইটা এখন যদি আমি যোগ করি এভাবে, এটা হচ্ছে ও এ ভেক্টর, এটা হচ্ছে ওবি ভেক্টর, আর এবি যেটা, সেটা হচ্ছে আসলে আমার এবি যেটা সেটাই হচ্ছে আমার অবস্থান ভেক্টর, মানে কি বলা যায়, এবি না আসলে বি এ হবে এখানে, যেটা হচ্ছে বি মাইনাস এ। আচ্ছা, কি জানি এবি, বি এ, সরি, বি এটা হবে আসলে ও এ মাইনাস ও বি, এই দুইটা ভেক্টরের ভেক্টর, মানে কি বলা যায়, ভেক্টর বিয়োগফল যেটা আর কি। ও এটা কি, মানে ও এটা হচ্ছে ও বিন্দুর সাপেক্ষে মূল বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর, ওবিটা হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর। আর হচ্ছে তাহলে বিয়েটা কি, বিয়েটা হচ্ছে আসলে কি বলা যায়, মানে এটার যে সরণ ভেক্টরটা, মানে আদি অবস্থান আর শেষ অবস্থানের মাঝ, শেষ অবস্থানের পার্থক্যের যে একটা, পার্থক্যের ফলে একটা ভেক্টর যে তৈরি হচ্ছে, এটা তার সরণ ভেক্টর, এটা তার সরণকে ক্যারেক্টারাইজ করতেছে। আচ্ছা, তাহলে দেখো, এখানে আমি এখন বলতে পারি যে আচ্ছা তাহলে আমি এখন লিখতে পারি 4 থেকে 0 বাদ দিলে 4, 5 থেকে 3 বাদ দিলে 2, আর 6 থেকে 2 বাদ দিলে 4। আচ্ছা, তাহলে এটাকে আমি আবার লিখতে পারি 4 i ক্যাপ প্লাস 2 j ক্যাপ প্লাস 4 k ক্যাপ। আচ্ছা, তাহলে এখন তো খুবই সোজা যে ডাব্লিউ সমান হবে এফ ডট এস। আচ্ছা, তাহলে এফ ডট এস মানে কি, প্রত্যেকটা কম্পোনেন্টের সাথে প্রত্যেকটা কম্পোনেন্ট গুণ, তার মানে 4 গুণন 2, এরপর 3 গুণন 2 মানে হচ্ছে 3 2, আর হচ্ছে 4 4 গুণ হচ্ছে, আচ্ছা সরি আরেকটা ব্র্যাকেট পড়ে গেছে। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে 4 2 8, 3 2 6, 4 4 16, তাহলে যা থাকতেছে 16 6 22, 22 8 30 জুল। যে বলছো তাকে অনেক ধন্যবাদ, তার অ্যান্সারটা ঠিক ছিল। বলো কোনো কনফিউশন আছে কিনা। কোনো কনফিউশন কি আছে এটা নিয়ে, নাকি সামনে আগাবো? কেউ কি মানে কিছু বলতে চাও, মানে যে এই প্রবলেম নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? আচ্ছা, তাহলে সামনে আগাই। তো এখন একটা কাজ করি, এখন হচ্ছে আমি আচ্ছা যেটা একটু ছোট করে আর কি এখানে বুঝিয়ে দেই, যে কাজটা তাহলে ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে এফ এস কস থিটা। বলো তো কাজ ধনাত্মক হবে কখন, ডাব্লিউ কখন পজিটিভ হবে, কেউ বলতে পারবা? মানে থিটাটা হচ্ছে ধরো 0 থেকে 90 ডিগ্রি, মানে এইরকম। উম, হ্যাঁ, সূক্ষ্মকোণ হলে, যখন থিটা সূক্ষ্মকোণ, হ্যাঁ স্থূলকোণ হইলে নেগেটিভ হবে। আচ্ছা, এবার ডাব্লিউ কৃত কাজটা হবে নেগেটিভ। নেগেটিভ কখন হবে? স্থূলকোণ, বা হচ্ছে এখানে আরো ভালোভাবে বললে যখন 0 থেকে থিটা 90 ডিগ্রি, আর হচ্ছে আহ আর যখন হচ্ছে 90 ডিগ্রি থেকে থিটা 180 ডিগ্রির চেয়ে ছোট। আচ্ছা, তো
আর কৃতকাজ শূন্য কখন হবে এটা বলো কেউ একজন। হ্যাঁ ঠিক। আচ্ছা এবার তাহলে আমাকে এটা বলো, এইরকম একটা প্লেনে আমার এম ভরের বস্তু আছে, এটার ওজনটা ঠিক নিচের দিকে। আহ আচ্ছা, আর এদিক বরাবর তার সরণ হচ্ছে, আমাকে বলতে হবে তার প্রতিক্রিয়া, ওজনের প্রতিক্রিয়া বল দ্বারা কৃত কাজ ডাব্লিউ ইকুয়ালস টু ওয়াট। আচ্ছা এবার ব্যাখ্যাটা দাও তাহলে, কিভাবে জিরো হইতে পারে। অনেক ইজি একটা ব্যাখ্যা, মানে 1 মিনিটেই বলা যায়, বলতে পারো চাইলে। হ্যাঁ ঠিক, কারণ হচ্ছে এম জি নিচের দিকে, মানে ওজন নিচের দিকে, আর প্রতিক্রিয়া, মানে এখানে দেখো প্রতিক্রিয়া যেটা, মানে হচ্ছে তলের লম্ব বরাবর যে প্রতিক্রিয়া, এটা হলো, এটা কিন্তু অলওয়েজ হচ্ছে যেদিকে তল থাকে তার ঠিক লম্ব বরাবর কাজ করে, তার মানে এদিক, এদিকেই হচ্ছে আর। আর তাহলে ডাব্লিউটা কি হবে, ডাব্লিউটা হচ্ছে আর ডট এস, যেটা হচ্ছে আর এস কস 90, এটা মানে হচ্ছে জিরো, এটাই। তার মানে প্রতিক্রিয়া বল দ্বারা কৃত কাজ জিরো। আচ্ছা, আচ্ছা সংরক্ষণশীল বল আর অসংরক্ষণশীল বল এই দুইটা কনসেপ্ট সম্পর্কে সবার কি আইডিয়া আছে? আচ্ছা, এইটা না হলে আমি একটু পরের দিন কাভার করবো না, সমস্যা নাই। আহ তো এইখানে দেখো, এইখানে অভিকর্ষ বল যেটা, এইটা হচ্ছে মানে এক, মানে এইটার রিলেটেড একটা ম্যাথ করাবো, তো এজন্যই আর কি একটু হালকা কনসেপ্টটা থাকলে ভালো হইতো আর কি, যে মানে সংরক্ষণশীল বলটা কি আর কি বলতে পারবা? সংরক্ষণশীল বল, না না আমি সাংঘর্ষিক বল বলছি না, আমি বলতেছি সংরক্ষণশীল, কনজারভেটিভ ফোর্স ওইটার কথা। আচ্ছা আমি তাহলে এটা ছোট করে বলি, দেখো, যে মানে বল, কোন একটা বল দ্বারা মনে করো একটা বস্তুকে কাজ করাইলা, এখন ওই কৃত কাজটা তোমার পথের উপর ডিপেন্ড করতেছে না, তখন কিন্তু এটা বলতে পারো যে সংরক্ষণশীল বল। আর যখন আর কি কৃত কাজটা তুমি এমন ভাবে করাইলা যে নেট, মানে তুমি আবার ঘুরে আসার পর দেখবা যে কৃত কাজটা কি বলা যায়, শূন্য, একটা পুরা সাইকেলে ঘুরে আসার পর কৃত কাজ যদি শূন্য হয় তাহলে সেটা সংরক্ষণশীল বল, আর যদি পুরো একটা সাইকেল ঘুরে এসে কৃত কাজ দেখো নেট কৃত কাজটা শূন্য হচ্ছে না, তাহলে সেটা অসংরক্ষণশীল বল বা নন কনজারভেটিভ ফোর্স। আচ্ছা, যেমন আমি একটা বস্তুকে এই পথে নিলাম, এখান থেকে এ থেকে বি তে, আবার এটাকে ঘুরায় বি থেকে এতে নিয়ে আসলাম, প্রথমে এইভাবে নিলাম আবার এভাবে নিলাম। আচ্ছা এবার আমি এখানে একটা ছোট সরণ চিন্তা করলাম ডিএস, বলতে পারবা যে এখানে ঘর্ষণ বলটা আমি যখন এ থেকে বি তে বস্তুটাকে নিচ্ছি এই পথে, তখন সব ঘর্ষণ বলটা কি বরাবর কাজ করবে, কোন দিক বরাবর কাজ করবে, মনে করো আমি এই পয়েন্টের জন্য চিন্তা করতেছি। হ্যাঁ কিন্তু মানে এর দিকটা কোন দিকে হবে, যদি এই পয়েন্টটা চিন্তা করি, এই পার্টিকুলার পয়েন্ট। হ্যাঁ মানে আর কি এই দিক বরাবর ঠিক, মানে এই ক্ষেত্রে স্পর্শক বরাবর হচ্ছে, আর যখন এদিক থেকে এদিকে নিচ্ছি তখন গতির বিপরীতে, আবার গতির বিপরীতে মানে হচ্ছে এদিক।
তাহলে দেখো পুরা কৃত কাজ ডাব্লিউ নেট হচ্ছে আলটিমেটলি ডাব্লিউ এ বি প্লাস ডাব্লিউ বি এ, ঠিক। আর ডাব্লিউ এ বিটা হচ্ছে আলটিমেটলি ইন্টিগ্রেশন অফ এ থেকে বি এফ ডট ডিএস। আর হচ্ছে যখন আমি বি থেকে এতে যাচ্ছি, বি থেকে এ, তখনও হচ্ছে কৃত কাজটা এফ ডট ডিএস। দুই ক্ষেত্রেই, এখানে দুই ক্ষেত্রেই মানে এটার আমি এখানে লিখি এর পরেরটা, দুই ক্ষেত্রেই হচ্ছে এফ আর ডিএস এর মধ্যবর্তী কোণ হচ্ছে 180। তার মানে তুমি আলটিমেটলি যেটা পাবা সেটা হচ্ছে এ থেকে বি মাইনাস এফ ডিএস, আবার মাইনাস বি থেকে এ এফ ডিএস, যেটা মিলে জিরো হচ্ছে না। তার মানে এটা একটা অসংরক্ষণশীল বল, বুঝছো? এটা কিন্তু প্রচুর আসে বোর্ডের পরীক্ষাগুলোতে, যে সংরক্ষণশীল বল আর অসংরক্ষণশীল বল, মানে ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল, এটা প্রুফ করো, বুঝছো? তখন আর কি কিন্তু এইভাবে গ্রাফ এঁকে দেখাবা, মানে গ্রাফ না, সরি, একটা ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটা এঁকে দেখাবা, দেখানোর ট্রাই করবা। আচ্ছা, এরপর আসো যে, আচ্ছা কাজ যে আমি তো বললাম যে কাজ এইভাবে বের করা যায় ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা, কিন্তু আমি একটা ইম্পর্টেন্ট পয়েন্টটি মিস করে গেছি কাজের, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন দিয়েও কাজ বের করা যায়। আমরা দেখো একটা কথা বলি, তোমাকে যে আমি এতক্ষণ এই যে ফোর্স দিয়ে দিচ্ছিলাম, এইটা এইরকম সাপোজ আমি দিয়ে দিলাম 2i প্লাস 3j প্লাস 4k, বলো তো এটা কি পরিবর্তনশীল বল না একটা কনস্ট্যান্ট ফোর্স, কোনটা? না কি একটা ধ্রুবক ফোর্স, কোনটা? হ্যাঁ, কারণ এটার মানে ইয়েটা যদি নাও, মানটা নিলে কনস্ট্যান্ট থাকবে। 4 9 প্লাস 16, তার মানে 25 আর 4 √/29 নিউটন। এটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট, মানে টাইমের সাথে চেঞ্জ হচ্ছে না। কিন্তু যদি মনে করো এইরকম যে, যদি আমি একটা গ্রাফ আঁকি, এইটা মনে করো হচ্ছে ফোর্স, এটা হচ্ছে ফোর্স, এটা হচ্ছে সরণ এক্স। আচ্ছা, আর বস্তুটা ইনিশিয়ালি ছিল এই পজিশনে, ফাইনালি গেছে এই পজিশনে, ঠিক। আর তখন তখন আমাকে এটা বলো, আমি কৃত কাজটা কিভাবে বের করতে পারি? কেউ একজন বলো আমাকে। হ্যাঁ হ্যাঁ, ইন্টিগ্রেশন করে। আচ্ছা, আমি একটা বিষয় বুঝতেছি না, আমি এই পর্যন্ত শুধু একজনেরই মানে ভয়েসটা শুনতে পারতেছি, আর আমি ওকে চিনি, ও অনেক রেগুলার স্টুডেন্ট, কিন্তু বাকিদেরও তো একটু রেসপন্সটা লাগবে। বাকিরা কেউ কোনো রেসপন্স করতেছ না, যে বিষয়টা বুঝলাম না। মানে এখানে কি আসলে নেট কানেকশন কোনো ইস্যু হয়ে দাঁড়িয়েছে, এইরকম কি বিষয়টা? ও আচ্ছা আচ্ছা, যাই হোক, সমস্যা নাই, এটা পরে রেকর্ড দেখে নিতে পারবে। আচ্ছা যাই হোক, তো এখানে দেখো, আমি যদি এখন এটাকে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন মানে হচ্ছে আমি কি করব, মানে বেসিক্যালি হচ্ছে আমার ফোর্স আর এক্স মানে হচ্ছে সরণ, এই দুইটা, এই কার্ভ, মানে ইন্টিগ্রেশন আসলে সিম্পলি কি বোঝায় এটা আমাকে বলো। ইন্টিগ্রেশন হচ্ছে এরিয়া আন্ডার দ্য গ্রাফ, মানে ইন্টিগ্রেশনকে এক বাক্যে এভাবে লেখা যায়, ইন্টিগ্রেশন মানেই হচ্ছে আলটিমেটলি এরিয়া আন্ডার দ্য গ্রাফ, এরিয়া আন্ডার দ্য গ্রাফ। এই গ্রাফটা হচ্ছে এখানে এফ, এই গ্রাফের আন্ডারে যে এরিয়াটা, মানে এইটুকু পোর্শন আর কি, এগুলাকে আমি আয়তক্ষেত্রে ভাগ করে নিতে পারি। আচ্ছা, এগুলা দাগগুলা বাঁকা হয়ে যাচ্ছে যদিও। এই যে x1 থেকে x2 এই পোর্শনের মধ্যে যে রিজিয়নটুকু আছে, সেটা দিয়ে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটাই হচ্ছে তার মানে কি বলা যায়, কৃতকাজ। কারণ ইন্টিগ্রেশন বিষয়টার মানে কি আরো সহজভাবে বলা যায়, এটা এক ধরনের গোল, ঠিক না? সবসময় হচ্ছে দেখতেই পারো যে এরিয়াটা আলটিমেটলি হচ্ছে আমি যে কোনো কিছু, সেটা হইতে পারে একটা বৃত্ত, একটা প্যারাবোলা,
একটা যে কোনো একটা এই যে নন ইউনিফর্ম একটা কার্ভ, এটার এরিয়া কে আমি হচ্ছে কি বলা যায় কতগুলো আয়তক্ষেত্র দিয়ে ভাগ করতে পারি, মানে আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা সবাই জানি। তো আমরা একটা অপরিচিত ক্ষেত্র যেটা জানি না, মানে অজানা ক্ষেত্র, ওইটাকে আমরা আমাদের পরিচিত একটা ক্ষেত্র দিয়ে ক্যারেক্টারাইজ করে আমরা হচ্ছে ইন্টিগ্রেশনের ভ্যালুটা ইভ্যালুয়েট করতে পারি, মানে ইন্টিগ্রেশনটা ইভ্যালুয়েট করতে পারি। আচ্ছা, তাহলে এখানে x1 থেকে x2 পর্যন্ত আমি যদি কাজটা বের করতে চাই, সেটা আমি বলতে পারি f dx। আচ্ছা, এখন দেখো এই এফ ডিএক্স টা কি আসলে বুঝায়। আচ্ছা, এটাকে একটু আমি বেসিক থেকে আসি, না হলে ক্লিয়ার হবে না, মানে ডাইরেক্ট আমি ইন্টিগ্রেশন লিখে দিছি সেটাও কেমন জানি হয়ে যায়। ডাব্লিউটা হচ্ছে আলটিমেটলি সামেশন অফ আই এর মান 1 থেকে এন পর্যন্ত। মনে করো এখানে আমি x1 x2 নিচ্ছি, কিন্তু এখানে আরো অনেক কিছু থাকতে পারতো। এখানে মানে কয়টা আসলে আয়তক্ষেত্র সম্ভব আমি তো জানি না, তাহলে এফ কত ডেল এক্স আই এইরকম ভাবে, মানে আচ্ছা এটাকে আমি এইভাবে লিখতে পারি যে এফ আই আর হচ্ছে ডেল এক্স এইভাবে, মানে হচ্ছে এই প্রত্যেকটা উইথ যেটা এই যে ছোট ছোট উইথ এইগুলাই হচ্ছে ডেল এক্স করে, এগুলা প্রত্যেকটা সমান উইথের আয়তক্ষেত্রে ভাগ করতেছি। এখানে যদি আমার ড্রয়িংটা বিশ্রী হয়ে গেছে এই কারণে আর কি বুঝাই যাচ্ছে না যে এগুলার উইথ গুলা সমান, কিন্তু এখানে হচ্ছে প্রত্যেকটা সমান উইথ ধরে নাও। এইখানে প্রত্যেকটা জায়গায় এক একটা করে ফোর্স পাওয়া যাবে, ঠিক ওই ফোর্সটাই হচ্ছে, ফোর্সটা আসলে কি, ফোর্সটা হচ্ছে এই একটা গ্রাফের জন্য ফোর্সটা হচ্ছে কি বলা যায় তার এক্স ওয়ান এর জায়গায় এক্স ওয়ান পয়েন্টে ফোর্স হচ্ছে এফ ওয়ান, এরপর এক্স টু পয়েন্টে ফোর্স হচ্ছে এফ টু, এক্স থ্রি পয়েন্টে ফোর্স হচ্ছে এফ থ্রি। এইরকম করে করে আসলে অনেকগুলো আয়তক্ষেত্র সম্ভব। ওইভাবে করে আমরা হচ্ছে যতগুলো আয়তক্ষেত্র পাই, মনে করে এন সংখ্যক আয়তক্ষেত্রে ভাগ করছি, তাহলে আই এর মান 1 থেকে এন পর্যন্ত যাবে। আর হচ্ছে এফ আই পাচ্ছি, আর হচ্ছে ডেল এক্স দিয়ে গুণ দিয়ে যাচ্ছি, মানে বারবার কি করতেছি আমরা অনেকগুলো আয়তক্ষেত্রে ভাগ করে করে এগুলার ক্ষেত্রফল যোগ করতেছি। এভাবে করে করে যোগ করে করে আমরা কাজগুলা বের করে যোগ করে দিচ্ছি, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আয়তক্ষেত্রের জন্য ক্ষেত্রফল বের করে সেগুলা হচ্ছে আমরা যোগ করতেছি। আর ওইটাই আলটিমেটলি হচ্ছে ইন্টিগ্রেশন। যখন যখন এটা কখন ইন্টিগ্রেশনে কনভার্ট হবে বলতে পারবা? এই বিষয়টাই, এই সিম্পল জিনিসটা সামেশনটা ইন্টিগ্রেশন হয়ে যাবে কখন জানো? আচ্ছা, তো যখন আমরা কি করতে পারি যে যখন লিমিট ডেল এক্সটা টেন্স টু জিরো হয়ে যাবে, তখন এই আই এর মান 1 থেকে এন পর্যন্ত এফ আই ডেল এক্সটাই হয়ে যাবে আলটিমেটলি কৃত কাজ এফ ডিএক্স, মানে এক্স ওয়ান থেকে এক্স টু। এটা বুঝছো কিনা বলো? মানে এইখানে আমি জাস্ট তোমাকে দেখাইছি যে এইগুলা হচ্ছে ডেল এক্স পরিমাণ পুরুত্ব না কি বলি, সরি, প্রস্থের, প্রস্থের এক একটা আয়তক্ষেত্র, কিন্তু এই ডেল এক্স কিন্তু সবসময় যে কি বলবো অনেক বড় এমন কিচ্ছু না। যখন তুমি ডেল এক্সটাকে মানে কমাইতে কমাইতে এতই কমায় ফেলছো, আর এতই কমায় ফেলছো যার কারণে হচ্ছে তুমি এখানে প্রত্যেকটা পয়েন্টে ফোর্স নিচ্ছ, মানে এইরকম আর কি, মানে এতই কমে গেছে যে এখন ফোর্স গুলা এত কাছাকাছি আসছে যে এটা একদম ফিল আপ হয়ে গেছে পুরো বিষয়টা, মানে এইরকম ভাবে নামতেছে প্রত্যেকটা আয়তক্ষেত্রের উইথ এত ছোট হচ্ছে যে এরা একদম ঘনীভূত হয়ে যাচ্ছে। যার কারণে এইখানে আমি যদিও এই যে স্পেসিং গুলা দেখাচ্ছি, কারণ হচ্ছে যে বুঝতেই পারো আমি পুরা জায়গাটা এইভাবে দাগ এঁকে ফিল আপ করতে পারবো না, কিন্তু মানে ডেল এক্সটা চিন্তা করো অনেক ছোট হয়ে গেলে এই দাগগুলোর মধ্যে কোনো গ্যাপই থাকবে না, মানে এটা জাস্ট একটা সলিড কি বলবো একদম ফিল আপ হয়ে যাবে এই পুরা জায়গাটা। মনে করো হলুদ রং দিয়ে এই পুরা জায়গাটা ফিল আপ করে দিলাম, ওই রকম হয়ে যাবে। ওইটাই আলটিমেটলি ইন্টিগ্রেশনের ভ্যালু। বুঝছো ইন্টিগ্রেশন কি করলো? আর ওই ফিল আপ হয়ে গেলেই কিন্তু তখন এটা আসলে কি ইন্ডিকেট করতেছে যে এটা হচ্ছে একটা কাজ পেয়ে যাচ্ছে আমরা এক্স ওয়ান থেকে এক্স টু পজিশনে নিতে। আচ্ছা, আর এখানে দেখো আমরা যে মনে আছে যে আমি বলছি যে এটাকে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দ্বারা অ্যাপ্রক্সিমেট করছি, এখানে কিন্তু কিছু ইরর থেকে যাচ্ছে। দেখো এই যে এই জায়গাটাতেই দেখো আমি আয়তক্ষেত্র বানাচ্ছি, এটাকেও যদি আয়তক্ষেত্র বানাই, এই যে দেখো এইটুক পরিমাণ আমি কিন্তু কনসিডার করতেছি না, এই যে এই জায়গাগুলা, ঠিক এই যে এই জায়গাগুলা, কারণ আমি আয়তক্ষেত্র মানে কি আমি একটা সমান দৈর্ঘ্য আর প্রস্থ সমান দুই পাশে, মানে কি বলা যায় বিপরীত বাহুগুলা সমান ও সমান্তরাল, তার মানে এইটা এটার সমান, এটা এটার সমান, এটা
এটার সমান। তো এই ক্ষেত্রে দেখো যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে এই পরিমাণ ইরর ক্রিয়েট হচ্ছে এটা কখন মিটে যাবে যখন হচ্ছে এই ডেল এক্সটা টেন্স টু জিরো হবে, তখনই আমরা লিখতে পারবো কৃত কাজটা আসলে কি বলা যায় বলতো, এটা হচ্ছে এই ইন্টিগ্রেশনের ভ্যালু এর সমান। আচ্ছা, তো এখন দেখো আমরা আরেকটা টপিকে যাই, এটাই হয়তো বা আজকের জন্য লাস্ট টপিক হবে। সেটা হচ্ছে উম আচ্ছা একটা ম্যাথ দেই তোমাদেরকে, যে দুইজনই আসো, আচ্ছা এখন তো দুইজন আসো নাকি না একজন? আচ্ছা ঠিক আছে তোমাদেরকে থ্যাংক ইউ, মানে আসলে হ্যাঁ বলো। নট নেসেসারি চিট রাখতে হবে বুঝছো, কারণ ইন্টিগ্রেশন তুমি যখন ম্যাথমেটিক্স দিয়ে করবা মানে গণিতে পড়বা, পদার্থ কি বলা যায় হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে যখন পড়বা, তখন হচ্ছে কিন্তু তোমার কিছু কি বলা যায় কিছু কমন এরিয়া বের করা লাগবে। মনে করো একটা বৃত্ত একটা প্যারাবোলার মধ্যে যে এরিয়াটা বা ইন্টারসেক্ট করছে একে অপরের সাথে, এর ফলে একটা কমন এরিয়া তৈরি হয়েছে, ওই জায়গাগুলোতে তোমার চিত্র এঁকে আর কি দেখানো লাগবে বুঝছো। তখন আর কি তুমি ওইভাবে করতে পারো, কিন্তু এই সব ক্ষেত্রে যেমন তোমাকে আমি বলে দিলাম সাপোজ ফোর্সটা হচ্ছে এক্স স্কোয়ার, আর হচ্ছে কি এক্স স্কোয়ার এ এক্স, আর স্মরণটা হচ্ছে কি বলা যায়, আচ্ছা স্মরণটা লাগবে না। ফোর্সটা যদি এক্স স্কোয়ার এ এক্স হয় তাহলে কৃত কাজটা কত, যেখানে এক্স এর লিমিট হচ্ছে 1 থেকে 2, বলতে পারবা এটা কি হবে? আচ্ছা সমস্যা নাই, তাহলে আমি একটু হালকা করে বলে দেই। একটা হালকা মানে কি বলা যায় একটা বেসিক ইন্টিগ্রেশনের সূত্র লিখি। এক্স টু দি পাওয়ার এন ডিএক্স হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, এটাই প্লাস একটা কনস্ট্যান্ট। এটা সম্পর্কে না জানলে হবে এটা কেন আসতেছে, এগুলা ইন্টিগ্রেশন করার পরেই আর কি ভালো করে বুঝতে পারবা। আচ্ছা তাহলে ডাব্লিউ সমান হচ্ছে আহ, কি আমরা জানি ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিএক্স। আচ্ছা, আর এখানে এক্স এর লিমিট থাকে এক্স ওয়ান এক্স টু, একটা লোয়ার লিমিট একটা আপার লিমিট, ঠিক আছে। আপাতত ইন্টিগ্রেশন মানে এইটুকুই বুঝো যে ইন্টিগ্রেশন হচ্ছে একটা গ্রাফের আন্ডারে এরিয়া, সেটা এই গ্রাফটা হচ্ছে যে কোনো অনিয়মিত একটা কার্ভেচার হইতে পারে, একটা স্ট্রেট লাইন হইতে পারে। একটা স্ট্রেট লাইন হইলে তো অনেক সোজা, দেখো একটা স্ট্রেট লাইন হওয়া মানে কি এটা, তো এটার যদি আমি এইটুক থেকে এইটুক পর্যন্ত কি বলা যায় যদি ফোর্সটা কনস্ট্যান্ট হয় মানে এফ যদি এইটা হয় এই লাইনটা হয় যেটা হচ্ছে এক্স অ্যাক্সিসের প্যারালাল হয়, তখন দেখো তখন কি হচ্ছে এই ইন্টিগ্রেশনটা আলটিমেটলি ইন্ডিকেট করতেছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক ঠিক কি না এটা বলো। হ্যাঁ কিন্তু যখন আর কি এই যে এইরকম হচ্ছে একটা গ্রাফ এইরকম, তখন আর একটু আমাদের হচ্ছে সূত্র খাটায় হিসাবটা করা লাগতেছে বুঝছো, এইটাই হচ্ছে বিষয়। যেমন এইটার ক্ষেত্রে কৃত কাজটা হচ্ছে এইটুকু লেন্থ, যেটা হচ্ছে কি বলা যায় এক্স টু মাইনাস এক্স ওয়ান, ফোর্স ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান, এই যে এইটুকু লেন্থটা এখান থেকে এতটুকু, এক্স টু হচ্ছে এই বিন্দুর ভুজ, এক্স ওয়ান হচ্ছে এই বিন্দুর ভুজ, আর এটা হচ্ছে তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান। আর এই উচ্চতাটা কি, তাহলে উচ্চতার মানটা বলো তো কি হবে উচ্চতাটাই, এই যে এই উচ্চতাটা এইটুকের লেন্থ কত হবে এই বাহুটার, এই যে এই বাহুটা, এই যে এই বাহুটা, এই যে এইটা যেখানে আমি পয়েন্ট করতেছি, এই যে এটা, না না এটা হচ্ছে এই বাহুটার লেন্থ এক্স টু মাইনাস এক্স ওয়ান, এই যে এইটুক বাহু হচ্ছে এই যে যেটা আমি দেখাইলাম, এই যে উপরের টুকু হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান, আমিও এই পাশেরটা বলতেছি, এই যে এইটা, এই যে এইটার কথা বলতেছি। হ্যাঁ হাইটটা, কিন্তু হাইটটার ভ্যালুটা কি এটা বলো। মানে দেখো কনসেপ্টটা সিম্পল, এই হাইটটাই আলটিমেটলি কিন্তু ফোর্সের মান। মানে তোমরা তো আসলে এইটুক জানো যে একটা গ্রাফ যেটা, একটা গ্রাফে মনে করো আমি হচ্ছে কি বললাম এই যে একটা এক্স ওয়ান পয়েন্টে গেলাম,
x1 পয়েন্টে গিয়ে আমি হচ্ছে এটা হচ্ছে y, এটা হচ্ছে x। x1 পয়েন্টটা এইরকম একটা ফাংশনে যদি আমি দেই y ইকুয়ালস টু f অফ x, তখন আমি y1 একটা পাচ্ছি, y1 সমান f অফ x1, একটা আউটপুট পাচ্ছি y1। এই y1টা কি আসলে এই উচ্চতাটা না? এটাই আমি বুঝাইতে যাচ্ছি, বুঝতে পারছো? আমি যদি x2 পয়েন্টে যাই, গিয়ে যেটা আউটপুট হিসেবে পাবো ওইটাই তো আলটিমেটলি ফোর্সটাই, মানে x2 পয়েন্টে ফোর্সটাই তো f, আর x1 পয়েন্টেও ফোর্সটা f। এখানে দুইটাই f, কারণ হচ্ছে এটা একটা কনস্ট্যান্ট ফোর্স, চেঞ্জ হচ্ছে না। তাই তাই তো আমি লিখছি এই যে f ইন্টু x2 মাইনাস x1। এটা তো আসলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাই, এই যে a b c d যদি নাম দেই, এটা হচ্ছে আলটিমেটলি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, এই ম্যাথটা করায় শেষ করে দিচ্ছি আজকের মতো। তো এইটা দেখো, এফ ডট ডিএক্স যেটা, এইখানে আমাকে এটা বলো যে আমি এখন লোয়ার লিমিটটা কি বসাবো। আমি বলছি 1 থেকে 2 তে, এই যে 1 থেকে 2, লোয়ার লিমিট কত বসবে? হ্যাঁ, লোয়ার লিমিট 1, আপার লিমিট 2। আচ্ছা, এরপর ডট গুণন করতে হবে। এখানে ডট গুণন এর জন্য দেখো, আমি ধরে নিচ্ছি যে এর সরণটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, তাহলে ডিএক্সটাকে আমি লিখতে পারি, বা এখানে আমি যদি এইভাবে লিখি যে এটা হচ্ছে ডিএস, তাহলে ডিএসটা হবে আলটিমেটলি ডিএক্স এক্স। আচ্ছা, এবার দেখো আমি কি করি, সেটা হচ্ছে আমি লিখতে পারি এক্স স্কোয়ার এ এক্স ডট ডিএক্স এক্স, এই দুইটা। এইটাকে যদি হিসাব করো তাহলে দেখবো 1 থেকে 2 এক্স স্কোয়ার ডিএক্স আসতেছে। এইটাকে আমরা লিখতে পারি, দেখো কি, এখানে আমি একটা থার্ড ব্র্যাকেট দিচ্ছি, এটা এখন হয়তো বা একটু বুঝতে কঠিন হবে। দেখো এক্স স্কোয়ার ডিএক্স, এটার মানটা কি হবে? এক্স টু দি পাওয়ার এন থাকলে পাওয়ার এক বাড়ে, নিচে একবারে, মানে হচ্ছে নিচে যোগ করা পাওয়ার দিয়ে আবার ভাগ হয়ে যায়। তাহলে এখানে 2 আছে, তাহলে উপরে এক্স কিউব হবে, যোগ করা পাওয়ার মানে হচ্ছে 3, 3 দিয়ে আবার ডিভাইড হয়ে যাচ্ছে, 2 1। বুঝতে পারছো? এখানে আমি একটা কথা বলি, দেখো এইটা হচ্ছে ডিফাইনাইট ইন্টিগ্রাল বলে এটাকে, মানে এটাকে নির্দিষ্ট জগৎ বলে, অনির্দিষ্ট না। আমি এইখানে যেটা লিখছি এটার কোনো লিমিট লিখছি, এটা বলো x1 x2 লিখছি নাকি লিখি নাই? সূত্রটা যখন লিখছিলাম লিখি নাই, কিন্তু তখন এটার মানেই হচ্ছে এটা অনির্দিষ্ট জগৎ। অনির্দিষ্ট জগতের ক্ষেত্রে একটা সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বলে এটা আসে। আর এই যে এইটা যেটা, এইটা হচ্ছে কি বলা যায়, এটা হচ্ছে ডিফাইনাইট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট জগৎ। এই ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট আসে, মনে রাখো এটা কনস্ট্যান্ট আসে, কিন্তু এটা ক্যান্সেল হয়ে যায়। এই যে একটা পর্যায়ে গিয়ে ক্যান্সেল হয়ে যায়, যার কারণে এটা লেখার কোনো দরকার পড়ে না। এখানে লিমিট থাকা মানেই হচ্ছে ওইখানে কনস্ট্যান্টটা থাকবে না, কিন্তু লিমিট যদি না থাকে তখন আর কি কনস্ট্যান্টটা থেকে যায়, যেটা তোমরা হচ্ছে 10.1 2 3 এগুলা করার সময় পাবা আর কি। মানে এসইউ আহমেদ স্যারের বই বা যে টেক্সট বই থেকে করো না কেন তোমরা। আচ্ছা সরি, এখানে হচ্ছে আরেকটা, উম, আচ্ছা এইখানে করে দেই মানে ম্যাথটা। তাহলে দেখো 1/3টা বাইরে এনে আমি এটাকে লিখতে পারি 2 কিউব মাইনাস 1 কিউব। এটা হচ্ছে বলি, এটা আমি সিস্টেমটা বলি, সেটা হচ্ছে তুমি যখন এই ইন্টিগ্রেশনটা বের করবা নির্দিষ্ট ধ্রুবকের ক্ষেত্রে বসাইলা, এই যে এই জিনিসটা তো বসাইলা সূত্র থেকে x³/3, এরপর তুমি থার্ড ব্র্যাকেট দিয়ে এই লিমিটটা লিখলা। এইবার তোমার কাজ হবে, দেখো 1/3টা কনস্ট্যান্ট, এটা আমি বের করে নিয়ে আসছি। বের করে এনে আমি এক্স এর জায়গায় প্রথমে আপার লিমিট বসাবো, তাহলে এক্স এর জায়গায় 2 বসাইছি, 2 কিউব মাইনাস লোয়ার লিমিট বসাই, বসাইছি, দেন হচ্ছে কি করছি, শেষ বের হয়ে গেছে রেজাল্টটা। তাহলে 2 কিউব মানে হচ্ছে 8, তাহলে 1/3 ইন্টু, সরি নিজে লেখা আর কি আর আটতেছে না, এই জন্য আর কি আমি এইখানে লিখতেছি। তাহলে দেখো এখানে থাকতেছে 7/3 জুল। আচ্ছা, বলো এটা নিয়ে কোনো কনফিউশন আছে কিনা? জাস্ট আর কি সূত্রটা দেখাইলাম, এটাই।
আচ্ছা, আর হচ্ছে কি যে একটু মেসি হয়ে গেছে এই ব্যাকগ্রাউন্ডটা। এটার জন্য আর কি আন্তরিকভাবে দুঃখিত। এখন থেকে আরেকটু মানে ক্লিয়ার ভাবে প্রেজেন্টেশন দেওয়ার ট্রাই করব। নেক্সট ক্লাস আবার কি শুক্রবার রাখবো কাজ ক্ষমতা শক্তির উপর, মানে যদি তোমরা চাও আর কি। মানে এখানে যারা ডেডিকেটেড আছো তারা তো আছোই, কিন্তু আরেকটু এঙ্গেজমেন্ট থাকলে আর কি ভালো হইতো। আমি ভাবতেছি কি ফেসবুকে একটা গ্রুপ খুলে ওইখানে লাইভ ক্লাস নিব কিনা, ওইটা কি ভালো হয়? হ্যাঁ, এটা তো একটা সমস্যা, ঠিক বলছো। আচ্ছা, দেখি কিভাবে নেওয়া যায়। আমি চেষ্টা করব যত মানে আর কি এফেক্টিভ ভাবে নেওয়া যায় ততই ভালো। ইউটিউবে আবার হ্যাঁ, কি বলো? আচ্ছা, এখানে আমি তো এখানে ওবিএস স্টুডিও দিয়ে রেকর্ড করছি, তো ওইটা দিয়ে আমি আবার হচ্ছে লাইভও আশা করি করতে পারবো। এখানে স্ট্রিমের অপশনটা আছে। তো আমি যদি ইউটিউবে আর কি, ইউটিউবে তো আপলোড করবো হচ্ছে রেকর্ডেডটা, দেন হচ্ছে ফেসবুকে চাইলে লাইভও নিতে পারবো আশা করি, এখানে টেলিগ্রামের পাশাপাশি। ওইটাই আর কি। আচ্ছা, ঠিক আছে। আমি ঠিক আছে, থ্যাংক ইউ তোমার এই সাজেশনটার জন্য, আমি তো মাথায় রাখবো। তাহলে আজকের মতো শেষ করে দিচ্ছি। ধন্যবাদ যারা আর কি ছিলা, তো মানে তোমাদের কারণে আর কি ক্লাস নেওয়ার মোটিভেশন পাইছি অ্যাট লিস্ট। ঠিক আছে, আসসালামু আলাইকুম।